ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে কৃষি জমি, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন কৃষক। না পেয়েছি জোর করে বইরা খারিজ আছে, খারিজও কেটে লই গেছে। কি করবো, পেটের কাম তো করে খাইতে হইব, চাল টাল বাই। জমি কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ আবাসন কোম্পানির বিরুদ্ধে নিঃশুল্ক মন্ত্রণালয়। তুরাগ নদীর পারে এই গ্রামটায় ওনারা এই জায়গাটাকে ক্রয় করছে। 2018 সালে আমাদেরকে প্লট বুঝাই দিবে, এরপরে তো আর প্লটও নাই, টাকাও নাই। এই বিষয়গুলোর উপরে যে নিয়ন্ত্রণ বা মনিটরিং, এইটার একটা প্রচন্ড রকমের ঘাটতি আছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করতে গিয়ে প্রতারিত কয়েক হাজার ব্যবহারকারী, ভুয়া বিজ্ঞাপনের দায়ে নরসিংদী থেকে যুবক আটক, কলকাঠি নাড়ছে মিশরীয় হ্যাকার গ্রুপ। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন, রাজধানীতেও হাড় কাঁপাচ্ছে মাঘের শীত, বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, ফেরি চলাচল বন্ধ। প্রতি বছর 1% হারে কমছে কৃষি জমি, গড়ে উঠছে একের পর এক আবাসন কোম্পানি। এ কারণে পেশা হারাচ্ছেন হাজার হাজার কৃষক। তাদের জমি দখলের পাশাপাশি কিছু ক্ষেত্রে জমি কিনেও টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে এসব নিয়ে কোনো কথা বলতেই রাজি নন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আশরাফুল ইসলামের। ক্যামেরায় রিপোর্ট আতিকুর রহমান তমালের। নদীর বুক হাতড়ে মাছ খুঁজছেন ক্ষিতীশ দাস। 50 পেরুনো এই মানুষটি সারা জীবনে ছিলেন বর্গা চাষী। তিনি যে জমিগুলো চাষ করতেন সেগুলো চলে গেছে আবাসন কোম্পানির দখলে। সেই থেকে কৃষক ক্ষিতীশ হয়ে গেছেন শীতলক্ষার জেলে। অনেক কৃষি খামারি গাছে শেষে বালু বরট করে লেছে, করার পরে কি করবো, পেটের কাম তো করে খাইতে হইব, চাল টাল বাই। ভূমিদস্যুদের কারণে শুধু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুসুরি গ্রামের দাসপাড়াতেই এমন পেশা হারানো মানুষ আছেন কয়েকশো। তেমনি একটি এলাকা নারায়ণগঞ্জের জাহাঙ্গীর গ্রাম। এই গ্রামের বহু মানুষের অভিযোগ, তাদের বেশিরভাগ জমিতে বালু ফেলেছে ঢাকা ভিলেজ। কতগুলা আছে 500টার সন্ত্রাস, যেটা না পেয়েছি জোর করে বইরা খারিজ আছে, খারিজও কেটে লই গেছে। আমরা চিন্তা করি না, আমরা টাকা দিয়ে দেবো, আমরা জানগা এই কথা কয়ে আসবেন তো এই জোরে বইরা কোনো আগে। সেসব অভিযোগ নিয়ে আমরা যাই উত্তরায় ঢাকা ভিলেজের অফিসে, কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরও ভবনের ভেতরে ঢুকতেই পারেনি আমরা। যেখানে জানাইছি ওখান থেকে না করছি আমাদের। তবে কোম্পানির আইন পরামর্শক মোবাইলে এসব অভিযোগ অস্বীকার করেন। ইম্পসিবল, এই জাতীয় কোনো কিছু হয় না। ওই সময় তো মোটামুটি কিনা সবকিছু ভরাট করছে। আবাসন কোম্পানির দৌরত্ব কোন জায়গাটা গিয়ে ঠেকেছে সেটি মুন্সিগঞ্জের 16 ঘরে এলেই কিন্তু পরিষ্কার হয়। এই এলাকাটি একসময় ছিল ফসলের ক্ষেত, সেখানে মূলত একটি সেচ কাজের জন্য গভীর নলকূপ ছিল, সেটি কিন্তু বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং স্থানীয় কৃষকরা কিন্তু সে কারণে কোনো ধরনের কোনো আবাদ করতে পারছেন না। একটা জমি কিনছে, বাট আশেপাশের জমিগুলো কিনে নেই, সেই জমিগুলোতে জোরপূর্বক বালি ভরাট করে ফেলতেছে। আপনারা কি বলছেন যে এটা কেন করা হচ্ছে, বা এটা বললে এগুলো তোয়াক্কা করে না? জমি ভাড়া নিয়ে বা অন্যের জমি দখল করে গড়ে উঠছে যে আবাসন কোম্পানি, সেই কোম্পানির গ্রাহক কারা? সময় সংবাদ অনুসন্ধান করতে চায় সেই গ্রাহকরা কেমন আছেন। নাসিম সিটির লোকজন আইসা আমাদের দেখা যাচ্ছে যে এই যে তুরাগ নদীর পারে এই গ্রামটায় ওনারা এই জায়গাটাকে ক্রয় করছে। 2018 সালে আমাদেরকে প্লট বুঝাই দিবে, এরপরে তো আর প্লটও নাই, টাকাও নাই। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর 1% হারে কমছে কৃষি জমি। বহু কারণের পাশাপাশি আবাসন কোম্পানিও এজন্য দায়ী। গড়ে 1% হারে আমরা কৃষি জমি হারাচ্ছি। এই বিষয়গুলোর উপরে যে নিয়ন্ত্রণ বা মনিটরিং, সরকারি যে পরিকল্পনা, এইটার একটা প্রচন্ড রকমের ঘাটতি আছে। এসব ঠেকাতে কয়েক বছর আগেই কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার নামে একটি আইনের খসড়া করা হয়। এই খসড়াটি তৃতীয়বার এই খসড়া হয়েছে, কিন্তু খসড়া হয়ে সেটা কোন ফাইলের তলায় পড়ে আছে আমরা জানি না। সেসব বিষয়ে জানতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে 4 দিন অপেক্ষার পর সাক্ষাতের সময় পাওয়া যায়, কিন্তু পঞ্চম দিন 3 ঘন্টা বসিয়ে রাখার পরও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ। $400 খরচ করে কিনেছেন বিদেশি এক নাগরিকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। সে অ্যাকাউন্টে দিয়েছেন পেজ ভেরিফিকেশনের বিজ্ঞাপন, খরচ মাত্র 20,000 টাকা। অনেকেই বিজ্ঞাপনের সাড়া দিয়ে প্রতারিত হয়েছেন। পুলিশ বলছে নিজেকে ভেরিফাইড এক্সপার্ট ও কানাডিয়ান নাগরিক দাবি করা সৈকত মিয়া আসলে নরসিংদীর বাসিন্দা। মিশরের একটি হ্যাকার দল অনলাইন ব্ল্যাক মার্কেটে এসব পেজ কেনাবেচার ব্যবসা করে আসছে বলেও তথ্য আছে গোয়েন্দাদের কাছে। রিপোর্ট বুলবুল রেজার।
আমার ফেসবুকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় আহমেদ। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ৬৭,০০০। নিজের অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের ইচ্ছা তার। বিভিন্ন সেলিব্রিটিদের আইডি ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তিনি জানতে পারেন মাত্র ১০,০০০ অনুসারী থাকলেই অ্যাকাউন্ট ভেরিফাইড করে দেওয়া হয়। ওই গ্রুপের একজনের সাথে যোগাযোগ করে আগাম ১০,০০০ টাকা আর নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেন। তারপর কি হলো? তো লগ ইন করতে না পারার পর তার দেওয়া নাম্বারে আমি কল করি কিন্তু সেই করে না, সে আমাকে ব্লক করে দেয়। বিভিন্ন ব্ল্যাক মার্কেটের যে গ্রুপগুলো আছে, প্রাইভেট গ্রুপ, ওগুলোতে দেখি আমার এটা সেল করে দেওয়ার জন্য সে বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাড দিচ্ছে। মামলা হওয়ার পর পুলিশ খোঁজ পায় চার্লস এন্ড্রুস ব্রায়াম নামে একটি ভেরিফাইড অ্যাকাউন্টের, যার মাধ্যমে প্রতারিত হয়েছেন হৃদয় আহমেদ। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে নিজেকে কানাডিয়ান নাগরিক দাবি করা এই ব্যক্তির আসল নাম সৈকত মিয়া। পরে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান $400 খরচ করে মিশরীয় এক নাগরিকের কাছ থেকে তার ভেরিফাইড পেজ কেনার পর নিজের নামে চালানো শুরু করেন। সে আসলে দুইটা স্টেপে এই কাজটা করতো। প্রথম স্টেজে সে ভেরিফাইড করার জন্য বলতো যে তার 20,000 টাকা লাগবে। 10,000 টাকা দিয়ে যখন সে ভেরিফাইড করার জন্য সবাই তার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যখন তার কাছে দিত, তখন সে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে ওই আইডি কিংবা পেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিত। পুলিশ বলছে মিশরের একটি হ্যাকার দল অনলাইন ব্ল্যাক মার্কেটে এসব পেজ কেনাবেচার ব্যবসা করে। এই যে গ্রুপটা আছে, যারা একটা হ্যাকার গ্রুপ আছে, মিশরীয় গ্রুপ, এরা করে কি এই পেজগুলোকে এইভাবে ভেরিফাইড করে নেয়। যখনই করবে কোনো একটা, তখন তারা এটা করে কি ব্ল্যাক মার্কেটে বিভিন্ন, যারা এই যে আমি যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি, এইগুলোর কিন্তু খুব ডিমান্ড আছে, তখন এইগুলো তারা সেল করে। ফেসবুক পেজ ভেরিফাই করতে কয়েক হাজার লোক সৈকত মিয়ার সাথে যোগাযোগ করেছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে, যাদের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে, পুরান ঢাকায় এক সময়ের পরিত্যক্ত জায়গা এখন দেশের সবচেয়ে বড় পাইকারি মাস্ক বাজার। মোড়কজাত করে বিক্রি করা হচ্ছে নামি দামি বিপণী বিতানে। তীব্র শীতে রাজধানীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। একদিকে খোলা আকাশ, অন্যদিকে ঘন কুয়াশা, দুয়ে মিলে দুর্ভোগে পড়েছেন তারা। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এসব মানুষের চাওয়া, সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসলে এই শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন তারা। পৌষের হাড় কাঁপানো শীত নগরবাসী টের না পেলেও ঠিকই মাঘের শীত হাড় কাঁপাচ্ছে। মাঘের শুরুতে বাড়তে থাকে শীতের তীব্রতা, কুয়াশার সঙ্গে হালকা বাতাস, দুয়ে মিলে যেন এক জুবুথুবু জনজীবন। এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্নয়ের মানুষ। এই যেমন দৃষ্টিহীন মোমেনা বেগম শুয়ে আছেন সড়কের পাশে। রাত গভীর হলেও ঘুম ভেঙে যায় শীতের তীব্রতায়। শীত নিবারণের জন্য খুঁজছেন একটু উষ্ণতা। কষ্ট বৃষ্টি চলতেছে, কি করবাম বাবা, রাস্তায় যে সারের কাগজ শৈল হুইয়ে দিলাম। আবার কি হুদাই আছে, হুদাই কাবাই যদি নিজে কাবাই দাঁড় করতে তাই। কেউ আবার গরম কাপড়ের অভাবে প্লাস্টিক কষ্টে আছে আর কি, রাস্তাঘাটে যেগুলো মানুষ থাকে। সড়কের পাশে কেউ বসে আছেন একটু গরম কাপড়ের আশায়। যখন সড়কের পাশে থামে কোনো গাড়ি, তখনই শুরু হয়ে যায় গরম কাপড় নেওয়ার প্রতিযোগিতা। তবে এই রাতেও হাড় ভাঙা পরিশ্রমে চলে যাদের সংসার, তাদের কষ্টটা যেন আরো বেশি। ঠান্ডাটা আর কি, হাতে পা টাটাইতেছে আর কি। গরিব মানুষ কি করুন, গাড়ি চালাই, তাছাড়া তো সংসার চলে না। কম্বল গায়ে দিয়া কোনো রকম শীতটারে রাজশাহীতে তাপমাত্রা বাড়লেও হিম বাতাস ও কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এতে কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রেল স্টেশন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বৃষ্টির মতো ঝরে পড়া কুয়াশা এবং তার সাথে হিম শীতল বাতাস, আসলে কনকনে যে শীতের অনুভূতি কবির, সেটি রাজশাহীর মানুষের কে ভোগান্তিতে ফেলেছে। এবং আমরা গেল রাত থেকেই দেখছি যে আসলে এই রকম ঘন কুয়াশার কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এর পাশাপাশি আমরা রাজশাহী নগরী সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখেছি যে বিশেষ করে ছিন্নমূল হতদরিদ্র যে সমস্ত মানুষেরা আছে, যারা অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করেন, তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং গরম কাপড়ের অভাবে কিন্তু তাদেরকে শীত আসলে জেঁকে ধরেছে এবং এই কারণেই তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
অনেকে আসলে সকালে বিভিন্ন কাজের সন্ধানে বের হয়ে আসেন, কিন্তু এই অবস্থায় এইরকম একটি বৈরী পরিবেশের কারণে কিন্তু তারা ঘর ছেড়ে বের হতে পারেনি বলে তাদের আয় রোজগারও কমেছে। আমরা রাজশাহী রেলগেট এলাকায় আছি। এখান থেকে মূলত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ সহ বিভিন্ন রুটে কিন্তু আসলে বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করে। আর সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে সেগুলো হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে। আমরা চালকদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে আসলে নগরী ছেড়ে খানিকটা বের হলেই সড়ক মহাসড়কগুলো নিয়ে কুয়াশার যে দাপট, সেই দাপটে আসলে হেডলাইট জ্বালিয়েও তারা কোনো ধরনের সুফল পাচ্ছে না, বরং তাদেরকে খুব ধীর গতিতে যেতে হচ্ছে দুর্ঘটনা এড়ানোর জন্য। এছাড়াও শীতের কারণে তাদের হাতে এবং বিভিন্নভাবে যে কনকনে শীতের যে অনুভূতি, তাতে করে কিন্তু একেবারে জড়সড় অবস্থা হচ্ছে তাদের। এই কারণে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া খেটে খাওয়া যারা মানুষ বিভিন্ন কাজের সন্ধানে আসলে নগরে আসেন, এখানে অপেক্ষা করেন, তারাও কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন। এখনো পর্যন্ত তাদের কাজ না মেলায় তারা কিন্তু অনেকটাই হতাশ এবং তারা ভাবছেন যে আজকে হয়তো কোনো কাজ হবে না, তাদেরকে ফিরে যেতে হবে। এবং এই কারণে তারা যখন খুব ভোরের দিকে আসলে নগরের দিকে আসে, তখন কিন্তু আসলে তারা বলছেন যে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং শীত তাদেরকে কিন্তু বেশ ভোগাচ্ছে। আর রাজশাহী আবহাওয়া অফিস বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কবির, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ। রাজশাহী থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। কুয়াশার কারণে রাত 10টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। কোভিড তো আসলে ঘন কুয়াশার কারণে রাত 10টা থেকে কিন্তু গত রাত 10টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে বন্ধ রয়েছে। 10 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু সূর্যের মুখ তো দূরের কথা, তো কনকনে শীত এবং তীব্র কুয়াশার ভিতরে কিন্তু এই মুহূর্তে আসলে পাটুরিয়া ঘাট থেকে একদম 3 কিলোমিটার পর্যন্ত যানজট লেগে রয়েছে। বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল। সেই ক্ষেত্রে তো এখানে যারা যাত্রী রয়েছে, যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা কেউ কিন্তু 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ধরেও কিন্তু এই ঘাট এলাকায় অপেক্ষা করছে এই নদীটুকু পার হওয়ার জন্যে। গত রাত আসলে 8টা থেকে কিন্তু ফেরি চলাচলটা বন্ধ যখন হয়ে যায়, তখন কিন্তু আসলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন দুর্ঘটনা এড়ানোর জন্য এই রুটে আসলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তখন কিন্তু আসলে 4টা ফেরি মাছ পদ্মাটা আটকে পড়ে এবং এখনও সেই মাছ পদ্মায় কমপক্ষে 64টি যানবাহন নিয়ে, আমি যতটুকু খোঁজ নিয়েছি 64টি যানবাহন নিয়ে এখনও মাছ পদ্মায় সেই 4টি ফেরি আটকে রয়েছে। সীমাহীন দুর্ভোগ কিন্তু তারা পোহাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মাস্টারের সাথে কথা বলেছিলাম, তো মাস্টার বলছিল যে আসলে যখনটা আসলে রাত 10টা ঘন কুয়াশায় আসলে তারা দিক হারিয়ে ফেলেছিল। রাতের ভিতরে 11টা পর্যন্ত কিন্তু আসলে চ্যানেলের কিছু না দেখাতে চ্যানেল দিয়েই তারা ঘোরাফেরা করেছে এবং তারা কিন্তু অন্ধের মতো শুধু ঘুরেছে, এখন নঙ্গর করে রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সীমাহীন দুর্ভোগ সেটা কিন্তু রয়েছে। আর পাটুরিয়া ঘাট এলাকা এবং দৌলতদিয়া প্রান্তেও কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, একটার পর একটা রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছে তারা কিন্তু প্রত্যেক দিন এই অবস্থার কারণে আসলে ক্ষতির সম্মুখীন হবে। আর শীতের যে তীব্রতার কারণে কিন্তু আসলে সাধারণ তারা দুস্থ, তারাও কিন্তু কষ্ট করছে। এই ছিল খবর আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পরিস্থিতি জানাচ্ছিলেন ইউসুফ আলী। পরিত্যক্ত জায়গা, করোনায় সেটি এখন দেশের সবচেয়ে বড় পাইকারি মাস্ক বাজার। পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচের এই বাজারে মাত্র 70 পয়সায় মিলছে সার্জিক্যাল মাস্ক। 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে KN95। মান নিয়ে প্রশ্ন থাকলেও বিক্রেতারা জানালেন এসব মাস্কই মোড়কজাত হয়ে বিক্রি হচ্ছে দেশের নামিদামি বিপণী বিতান কিংবা শোরুমগুলোতে। বর্তমানে অস্থায়ী এই বাজারে মাসে বিক্রি হচ্ছে 6 থেকে 7 কোটি টাকার মাস্ক। রিপোর্ট শুভ খানের।
দেশে করোনা শনাক্তের পর হঠাৎ করেই দেখা দেয় মাস্কের কৃত্রিম সংকট। প্রতিটি সার্জিক্যাল মাস্ক 15 থেকে 20 টাকা, KN95 250 থেকে 300 টাকা আর N95 মাস্কের দাম ছাড়াই 1000 টাকা। এ অবস্থায় মাস্ক সহ করোনা উপকরণ উৎপাদনে এগিয়ে আসে দেশীয় প্রতিষ্ঠানগুলো। আস্তে আস্তে ফার্মেসির দোকান ছাড়িয়ে বাবুবাজার ব্রিজের নিচে করোনা উপকরণ নিয়ে জড়ো হতে থাকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ক্ষুদ্র পুঁজিগুলো এক হয়ে গেল কয়েক মাসে বড়সড় বাজারে রূপ নিয়েছে। প্রতিদিন সকাল 6টা থেকে দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রেতাদের আনাগোনা আর বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে ওঠে বুড়িগঙ্গা পাড়ের এই বাজারটি। বর্তমানে প্রতিটি সার্জিক্যাল মাস্ক 70 পয়সা, KN95 বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। বাচ্চাদের কিডস মাস্ক বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। মান দিয়ে প্রশ্ন থাকলেও স্বল্প দামের এই মাস্ক বেচেই পেট চলছে সৌদি ফেরত শাহজালালের। আসার পর আমার ভিসাটা প্রবলেম হওয়ার কারণে আপাতত যেতে পারতেছি না, এটা দেখে ফ্লাইং বিজনেসটা করতেছি। শুধু তাই নয়, এসব মাস্ক যাচ্ছে নামি দামি শোরুম কিংবা বিপণী বিতানে। আমি আসছি ময়মনসিংহ থেকে, সার্জিক্যাল নিয়েছি আপনার 800 থেকে 1000 টাকা 1000। সারা কুমিল্লাতে আমরা মোটামুটি এখান থেকে নিয়ে শোরুমগুলোতে প্রোভাইড করি। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন প্রায় 20 থেকে 25 লাখ টাকার মাস্ক বিক্রি হচ্ছে এই বাজারে। শোরুমের যারা বিক্রি করে তারা তো আমাদের কাছ থেকে নেয়, মোটামুটি ম্যাক্সিমাম মানে আমাদের কাছ থেকেই যায়। বাজার যদি ভালো যায় সেদিন আছে 40,000, 50,000 এরকম। আর যেদিন আগে তো আমরা বিক্রি করতাম অনেক এমন দিন গেছে 2 লাখ বিক্রি করছি। বর্তমানে পুরান ঢাকার বাবুবাজারের এই মাস্ক বাজারে শতাধিক ব্যবসায়ী রয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রংপুরে কয়েকদিনের টানা কুয়াশায় লেট ব্লাইট রোগে ক্ষেতের উঠতি আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। আলু বাঁচাতে কৃষক চড়া মূল্যের কীটনাশক স্প্রে করেও ফল পাচ্ছেন না। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। ঘন কুয়াশা ভেদ করেই ভোরবেলাতে কৃষক ছুটছেন আলু খেতে। অতি কুয়াশায় লেট ব্লাইটে ক্ষতির মুখে পড়েছে আলুর আবাদ। পৌষের শেষ সপ্তাহ থেকে ব্যাপক কুয়াশা ঝরছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। কুয়াশার যে অবস্থা, ব্লাড দেওয়া জমি আমাদের নষ্ট হয়ে যেতেছে। মানে সকালে না বেড়াইলে, স্প্রে না দিলে গাছ বাঁচানো যাচ্ছে না। 2 দিন 1 দিন পর পর স্প্রে করা লাগে। এই যে কুয়াশা আর এই যে বাতাসটা, এই বাতাসটা সবচেয়ে বেশি ক্ষতি করে। এই যে আলু আমাদের নষ্ট হয়ে গেছে। বিচলিত কৃষকদের অভিযোগ, স্প্রে করেও প্রতিকার মিলছে না, আর বেশি বেশি ওষুধ দিতে গিয়ে খরচ বাড়ছে। ওষুধ বেশি দেওয়া লাগতেছে, তাতে আমাদের জমিতে খরচার অনেক হারটা বাড়ি যাইতেছে। 24 শতকে যে 30,000 টাকা খরচ হয়েছে, এই টাকা আমরা তুলতে পারবো কিনা, আবার যদি দাম না থাকে তাহলে সেটাও আবার অনেক বড় ধরনের সমস্যা। অবশ্য কৃষি বিভাগ বলছে পাতার নিচে হয় এই রোগ, তাই স্প্রে করতে হবে নিচ থেকেই। যে সমস্ত হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করি, এটিতে খালি উপরেই এই পানিটা পড়ে, কিন্তু এই ছত্রাকের যে জীবাণু সেটি পাতার নিচেই অবস্থান করে। এই জন্য পাওয়ার স্প্রে দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে পাতা উলটপালট হবে এবং সেখানে ওই জীবাণুগুলো মারা যাবে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় আবাদ করা 96,000 হেক্টর জমিতে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা এবার 22,64,000 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ইন্ডিয়ান নাগপুরি, চায়নার রামরঙ্গ, ঝুরি, দার্জিলিংয়ের ম্যান্ডারি, ছাতকি, বিদেশি নানা প্রজাতির কমলার চাষ হচ্ছে দেশের মাটিতেই। বিশ্বাস অর্জনে উৎপাদনের পর মানুষকে বিনামূল্যে দিয়ে এবার ফলসহ কমলার চারা বিক্রি করে কপাল খুলেছে গাইবান্ধার জুয়েল মিয়ার। তার হাত ধরে কমলার গ্রাম গড়ে তোলার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। আতাউল হক সাগরের ক্যামেরায় রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর। কোনো পাহাড়ি অঞ্চল বা বিদেশের চিত্র নয়, উত্তরের জেলা গাইবান্ধার প্রত্যন্ত এলাকা যোগীবাড়ি গ্রাম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে কমলার ভারে ভেঙে পড়ার উপক্রম গাছের ডাল। 3 রাত যত্ন আর কঠোর পরিশ্রমে তার উৎপাদিত কমলার মান নিয়ে শুরুর দিকে প্রশ্ন তোলেন অনেকেই। বিনামূল্যে কমলা খাওয়ানোর পর এলাকায় উৎপাদিত কমলার স্বাদ অতুলনীয় বলছেন তার প্রতিবেশীরা। তো দুটো কমলার মধ্যে পার্থক্য সহজে বোঝা যাবে না, বরং জুয়েলের কমলাটাই আমার কাছে মনে হয়েছে সুস্বাদু। বাগানটার সঙ্গে লেগে থেকে দেখেছি যে আমাদের জীবনে পরিবর্তন করার জন্য কৃষিখাত অনেক বড় একটা জায়গা আমি মনে করি। বাজারে চাহিদা থাকলেও কমলা বিক্রিতে তেমন আগ্রহ নেই কমলা চাষি জুয়েলের। ফলসহ কমলার গাছ বিক্রি করেই কপাল খুলেছে তার। মাত্র 20টি গাছের চারা দিয়ে শুরু করলেও কয়েক লাখ টাকায় বিক্রি করেছেন 400 চারা। তরুণদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো তারা আসুক, দেখুক আমার এই বাগানে কমলা খাক, তারপর তাদের যদি ভালো লাগে যে এটা এদেশে সম্ভব, এটা এদেশে হবে, তখন তারা ডিসিশন নেবে যে এটা আসলে লাগান যাবে না যাবে না। পুষ্টির চাহিদা পূরণে গ্রামটিকে কমলার গ্রাম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। এই এলাকার মাটি আমাদের হলো অ্যাসিডিক মাটিতে আসলে কমলা বা সাইট্রাস জাতীয় সকল ফলই ভালো হয়। এই এলাকাটাকে
মানে পুরা এটা ফলের এলাকা যাতে রূপান্তরিত হয় আমরা চেষ্টা করছি। পলিটেকনিকে অধ্যয়নের সময় 2018 সালে 20 শতক জমিতে কমলার আবাদ শুরু করেন সাদুল্লাপুরের তরুণ জুয়েল মিয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নতুন ধরনের করোনা ভাইরাস এতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা ছিল না ব্রিটিশদের। এই ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকেও। অনবরত রোগীদের চাপ বাড়তে থাকার পাশাপাশি ভ্যাকসিন সংকটও ভাবিয়ে তুলেছে দেশটির বাসিন্দাদের। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ব্রিটেনে মৃতের সংখ্যা পৌঁছেছে লাখের কাছাকাছি। ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও প্রতিদিন মৃতের সংখ্যা হাজারের উপরেই থাকছে। পরিস্থিতি অনুকূলে রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। দেশটিতে করোনার নতুন স্ট্রেনের ভয়াবহতা ভাবিয়ে তুলেছে সবাইকে। নতুন ভ্যারিয়েন্টের লিথাল এফেক্টটা অনেক বেশি, যার ফলে মানুষ অনেক বেশি মারা যাচ্ছে। ভ্যাকসিন সংকটের ফলে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। তবে এটি কতটুকু বৈজ্ঞানিক সম্মত তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আমার কাছে এই সিদ্ধান্তটাকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়। এই ব্যাপারে ফাইজার বায়োএনটেক ব্রিটিশ সরকারকে ইতিমধ্যে সতর্ক করেছে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে মানব দেহে প্রথম ডোজ প্রয়োগের পর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া উচিত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই সময়সীমা সর্বোচ্চ 6 মাস। করোনা মহামারী শুরুর পর থেকে ব্রিটেনের ইন্টেনসিভ কেয়ারে এই প্রথম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একসঙ্গে 4000-এরও বেশি রোগী। শুধু তাই নয়, ব্যাড সংকটের কারণে এইসব মুমূর্ষু রোগীদের প্রতি 10 জনের একজনকে স্থানান্তর করা হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। এমন কঠিন পরিস্থিতি আগে কখনো দেখেনি ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে কৃষি জমি, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন কৃষক। জমি কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ আবাসন কোম্পানির বিরুদ্ধে নিশ্চুপ মন্ত্রণালয়। এবং হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। রাজধানীতেও হাড় কাঁপাচ্ছে মাঘের শীত। বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, ফেরি চলাচল বন্ধ। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।